সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার বাসুদেব কুমার শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ারে আজকের দ্বিতীয় পর্বে। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ার অনুষ্ঠানের নাম শুনে আপনারা বুঝতে পারছেন যে আমাদের আয়োজনটি হৃদরোগ নিয়ে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা হৃদরোগের বিভিন্ন সমস্যা সমাধান এবং তার প্রত্যেকটি বিষয়ের চুলচেরা বিশ্লেষণ করে থাকি একজন বরেণ্য চিকিৎসকের উপস্থিতির মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের স্টুডিওতে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কার্ডিওলজিস্ট অধ্যাপক ডাক্তার ফজলুর রহমান, ইউনিভার্সিটি কার্ডিয়াক সেন্টার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্ট বাংলাদেশ কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশন সোসাইটি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ারে আজকের আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। অনেক অনেক স্বাগত। স্যার, আনমিউট করে শুরু করবেন। ধন্যবাদ ডক্টর বাসুদেব। আমি সমস্ত শ্রোতা এবং আমাদের রাজ টিভির সকল অথরিটিকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই একটা সুন্দর একটা আলোচ্য বিষয় হৃদরোগ সংক্রান্ত, বিশেষ করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ারের দ্বিতীয় পর্বে আমরা আজকে আলোচনা করব উচ্চ রক্তচাপ আপনি কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন। নিশ্চয়ই আপনাদের ঘরে, আপনাদের আত্মীয় স্বজন অনেকের মধ্যেই হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের একটি সমস্যা থাকতে পারে। আর এই সমস্যা নিয়ে আপনারা উদ্বিগ্ন অনেকেই হয়তোবা আছেন, কিন্তু সেই উদ্বিগ্ন এবং শঙ্কার অবসান হবে আজকের এই আয়োজন থেকে। আপনারা সরাসরি স্যারকে ফোনও করতে পারবেন, আমরা সেই সুযোগটিও আপনাদের জন্য রাখছি। প্রিয় দর্শক, টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে সরাসরি স্যারকে ফোন করে আপনার সমস্যাটি জানাতে পারবেন। আমি নম্বরটি বলে দিচ্ছি, 0177927101। এই নম্বরে ফোন করতে পারবেন। এছাড়াও রাজ টিভির অফিসিয়াল কমেন্ট বক্সে আপনার নাম এবং বয়স উল্লেখ করে আপনার প্রশ্নটি আপনি রাখবেন, আর স্যার আপনাদেরকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রদান করবেন। আজকের অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস, নলেজ পার্টনার ডুওভাস। প্রিয় দর্শক, চলুন চলে যাই মূল আলোচনায়। স্যার, আমরা নিশ্চয়ই কম বেশি সবাই হাই প্রেশার বলে সবাই মোটামুটি জানে যে হাই প্রেশার জিনিসটা কি। আমরা একটু মেডিকেলের ভাষায় জানতে চাই যে হাইপার টেনশন এখানে কিসের টেনশন, এই জায়গাটাতে আমরা প্রথমে আসতে চাই। এটা যদি আমি একদম বাংলায় বলতে চাই, যে আপনারা সবাই জানেন যে আমাদের শরীরে যে একটা হার্ট আছে, এটা আমাদের ঠিক জন্ম লগ্ন থেকেই কাজ করে। সে আমাদের শরীরে পাম্প করে ব্লাড শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করে, যার মাধ্যমে আমাদের শরীরের যে টিস্যু আছে তারা নিউট্রিশন পায়। এই যে পাম্প করার পরে ব্লাডটা বিভিন্ন ধমনী দিয়ে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় এটা চলাচল করে, এবং চলাচল করার সময় যে ধমনীর গায়ে যে প্রেসার পড়ে, সেটাকে সাধারণত সায়েন্টিফিক ওয়েতে তাকে ব্লাড প্রেসার বলা হয়। এবং এই ব্লাড প্রেসারের কারণেই কিন্তু আমাদের সমস্ত শরীরে হার্ট থেকে, দ্যাট ইজ হৃদপিণ্ড থেকে ব্লাড সার্কুলেশন হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে একটু জানতে চাই, এই যে উচ্চ রক্তচাপ, এটার আসলে কি কি কারণ জড়িত, কি কি কারণে মানুষের প্রেসার বেড়ে যায়? ব্লাড প্রেসারের কারণ বলতে গেলে সাধারণত দুই ভাবে এটাকে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি, যেটা সঠিক কারণ জানা যায় না, কিছু কিছু ফ্যাক্টর এখানে জড়িত থাকে, যেমন ধরেন ফ্যামিলিয়াল বা লবণ যারা বেশি খায়, অথবা যারা টেনসিভ লাইফ লিড করে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রায় 90% কেসে তাদের ব্লাড প্রেসারের আবির্ভাব হয়। আর যেটা আছে, যেটাকে বলা হয় সেকেন্ডারি, সেখানে কিছু কারণ, আন্ডারলাইন কিছু কারণ থাকে, যার ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে যেমন কিডনি ডিজিজ, কিডনির মূল প্যারেনকাইমাল ডিজিজ হইতে পারে, অথবা কিডনির শিরাতেও ডিজিজ হইতে পারে, অথবা পলিসিস্টিক কিডনি ডিজিজ নামে একটা ডিজিজ হয়ে গেছে, অথবা ড্রাগ ইনডিউসড হতে পারে, অথবা কিছু এন্ডোক্রাইন কজ, যেমন ধরেন আপনার থাইরয়েড ডিসঅর্ডার, তারপরে অ্যাক্রোমেগালি, এই সমস্ত কারণেও কিন্তু আমাদের ব্লাড প্রেসার হইতে পারে। এবং আরেকটা যেটা ব্লাড প্রেসার হয়, যে আমাদের শরীরের যে সমস্ত ভেসেল আছে, সেগুলোতে যদি কোনো কারণে ইনফ্লামেশন হয়, সে কারণেও কিন্তু আমাদের ব্লাড প্রেসার হইতে পারে। বড় কথা হচ্ছে যে ব্লাড প্রেসারের কারণ দুইটা। একটা হচ্ছে প্রাইমারি, যেটা কোনো সঠিক কারণ জানা যায় না, যেটা অ্যাবাউট 90% কেসে আমরা সাধারণত বলি যে পারিবারিক ব্লাড প্রেসার। আরেক যেটা কারণ বা আবিষ্কার করা সম্ভব, বা শরীরের অন্তর্নিহিত কারণ রয়ে গেছে,
সেটাকে আমরা বলি সাধারণত সেকেন্ডারি হাইপারটেনশন বা সেকেন্ডারি উচ্চ রক্তচাপ। অনেক অনেক ধন্যবাদ স্যার। ইতিমধ্যে আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়ে গেছেন। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে, আমরা একটু পরেই আপনাদের প্রশ্নগুলো স্যারের কাছ থেকে উত্তর গ্রহণ করার চেষ্টা করব। স্যার, আমরা মাঠ পর্যায়ে কাজ করার চেষ্টা করছি, আমাদের সাধারণ জনগণের মনোভাবটাও জানবার চেষ্টা করছি যে তারা কে কী ভাবছে ব্লাড প্রেশার নিয়ে বা হাইপার টেনশন নিয়ে। এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন হয়েছে, আজকে আমাদের রিপোর্টার ছিল বাইরে, একটি প্রতিবেদন করেছে যে আমাদের সাধারণ জনগণের ভাবনাটা কি হাইপার টেনশন সম্পর্কে। সেই বিষয়ে আমরা একটি ডকুমেন্টারি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো স্যার। আর চলুন আমরা দেখতে আসি আজকে বিশেষ আয়োজন রাজ টিভির হাইপার টেনশন নিয়ে সাধারণ জনগণের ভাবনা। প্রেশার কি, এটা কি জানেন নাকি আপনি? না কাকা, পেশার সম্বন্ধে আমি এসব কিছু বুঝে টুঝি না। প্রেশার বলতে আমরা যেটা বুঝি সেটা হলো রক্ত উত্তেজিত জনিত যেই সমস্যা হয় সেটাকে আমরা প্রেশার বলি। প্রেশারের লক্ষণ কি জানা আছে আপনার? প্রেশার আমার নিজের নাই, তো আমি লক্ষণটা ভালো একটা বুঝি না। যদি নিজের থাকতে তাহলে বুঝতাম, ঠিক আছে, নাই যেহেতু আমি বুঝি না। এই প্রেশার কেন হয় আপনি কি জানেন? প্রেশার হয় মানুষ যখন চিন্তাতে থাকে, তখন দুর্বল হয়ে যায় মানুষ, তখন প্রেশার চাপ দেয়। কোন বয়সের মানুষের প্রেশার হতে পারে? 30 থেকে 35-36-এর মধ্যে মানুষের প্রেশার হতে পারে। ধূমপানের কারণে কি মানুষের প্রেশার হওয়ার কোনো সম্ভাবনা থাকে? অবশ্যই প্রেশার হওয়ার সম্ভাবনা থাকে। শুধু নট অনলি প্রেশার, এটা হার্টের সমস্যা হয়, হাইপার টেনশন হয়, অনেক ধরনের কমপ্লিকেশন বডিতে দেখা দেয়, এতে মানে স্ট্রোক করে। কোন খাবার গ্রহণের ফলে মানুষের প্রেশার হতে পারে জানেন? পাতে অতিরিক্ত লবণ খেলে এবং চর্বি জাতীয় খাবার খেলে, অতিরিক্ত দুশ্চিন্তা করলে। প্রেশার হলে কোন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? মেডিসিনের ডাক্তার, কার্ডিওলজি, নিউরোলজি এগুলো দেখাতে হবে, মেডিসিনের ডাক্তার দেখাতে হবে। স্যার, আমরা একটু জেনে গেলাম যে আসলে উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার সম্পর্কে আমাদের সাধারণ জনগণ কে কতটুকু ভাবছে, কেউ জানছে, কেউ জানার মধ্যেও অনেক গ্যাপ রয়েছে আমরা দেখলাম স্যার। আসলে এই যে বিষয়গুলো যে আমাদের জনগণ কে একটু সচেতন করা যে ব্লাড প্রেশার বেড়ে গেলে আসলে কোন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, সেটিও কিন্তু আসলে একটি মুখ্য বিষয়। কারণ সঠিক সময়ে সঠিক চিকিৎসকের কাছে না গেলে কিন্তু সমাধান হবে না। আমরা এও দেখি প্রেশার বেড়ে গিয়েছে, গ্রামগঞ্জে সবাই বলছে তুমি তেঁতুলের গোলা খাও, মানে তেঁতুলের শরবত খাচ্ছে। তো এই যে যে স্যার মানুষের যে ভাবনা, এই ভাবনাগুলোর সাথে সায়েন্স কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? আসলে মানুষকে আপনার যেটা প্রধানত তাকে জানতে হবে যে তার ব্লাড প্রেশার আছে কিনা। এখন এই ব্লাড প্রেশার আছে কি নাই এটা জানতে হলে তাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসক একটা নির্ধারিত নিয়ম মেনে তার ব্লাড প্রেশারটা মাপবে অ্যাটলিস্ট 2 বার, এবং 2 বার মাপবে, এবং তাকে পার্টিকুলার কিছু জিনিস তাকে রেস্টে রেখে, তাকে টেনশন মুক্ত রেখে, এবং কোনো প্রকার অ্যালকোহল বা টি, শান্ত পরিবেশে একটা স্পেসিফিক সায়েন্টিফিক ওয়েতে তার ব্লাড প্রেশার মেপে যদি দেখা যায় যে তার ব্লাড প্রেশার বেশি, এবং সেটা সে কাজ করার সময়ও থাকে, কাজ না করার সময়ও থাকে, ঘুমাইলেও থাকে, যদি পারসিস্টেন্ট যেটাকে আমরা বলি সবসময় তার ব্লাড প্রেশারটা বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে আমরা এই ধরনের রোগীদের, যেটা বাংলাদেশে অ্যাবাউট 20-25% লোক কিন্তু ব্লাড প্রেশারের রোগী, কিন্তু অনেকেই সেটা কিন্তু জানেও না বা মাপানোর প্রয়োজনও মনে করে না। এখন যখন সে জানতে পারে যে সে একজন ব্লাড প্রেশারের রোগী, তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এটা একটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কিছু কিছু রোগ আছে সেগুলা কিন্তু নিয়ন্ত্রণযোগ্য, কিন্তু সেটা পুরোপুরি ভালো হয় না। তার মধ্যে কিন্তু ব্লাড প্রেশার একটা অন্যতম রোগ, এবং সেই কারণে যে ব্লাড প্রেশার যখন হবে তখন তাকে অবশ্যই কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। নিয়মের মধ্যে যেটা, যেমন ধরেন আপনার লাইফস্টাইল মডিফিকেশন, যেটাকে আমরা সবসময় বলে থাকি যে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। এখানে সে কি করবে, এখানে যেটা হচ্ছে তার যে ওজন আছে সেটাকে সে নিয়ন্ত্রণে রাখবে, তার ডায়াবেটিস থাকলে সেটা নিয়ন্ত্রণে রাখবে, স্মোকিং করলে স্মোকিংকে অবশ্যই অ্যাভয়েড করবে, সিডেন্টারি লাইফ যে বসে বসে থাকা এটাকে অ্যাভয়েড করবে, রেগুলার এক্সারসাইজ যেটা এখন ইন্টারন্যাশনালি বলা হয়
যে প্রতিদিন 30 থেকে 40 মিনিট সে হাঁটবে, এবং সেই হাঁটাটা যদি প্রতিদিন সম্ভব না হয়, অ্যাটলিস্ট 4 to 5 ডেজ সে অবশ্যই হাঁটবে। এবং সেই হাঁটাটা কেউ কেউ সাজেস্ট করে যেটা বিকালের দিকে, যারা হাইপারটেনসিভ পেশেন্ট আছে তারা বিকালের দিকে হাঁটলে ভালো, অনেকেই এটা সকালের দিকে হাঁটার জন্য কিন্তু সাজেশন করে। এই সমস্ত করে যদি দেখা যায় যে তার ব্লাড প্রেশারটা আলটিমেটলি, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার টেনশন। টেনশন কিন্তু একটা হাই প্রেশার বাড়ানোর একটা অন্যতম কারণ। এই সমস্ত জিনিসগুলো যদি কেউ মেনটেন করতে পারে বা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু ওষুধ ছাড়াই তার কিন্তু ব্লাড প্রেশারটা কন্ট্রোল থাকতে পারে। এখন যদি ব্লাড প্রেশার এই সমস্ত নন ফার্মাকোলজিক্যাল পদ্ধতি অবলম্বন করেও যদি কারো ব্লাড প্রেশার কন্ট্রোল না হয়, তখন কিন্তু কোশ্চেন আসে যে আপনার ওষুধ খাওয়ার ব্যাপারে। এটা অবশ্যই অবশ্যই সাধারণত আমরা, হ্যাঁ, এই ওষুধের জায়গাগুলোতে স্যার আমরা আসবো, তবে তার আগে আমাদের সাধারণ জনগণের কিছু কোয়ারি রয়েছে, আমরা সেই প্রশ্নগুলো নিতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন দিলরুবা আক্তার। তিনি লিখেছেন যে স্যার, ব্লাড প্রেশারের মানে কত লেভেলে উঠলে সেটাকে আমরা হাই প্রেশার বলবো? নর্মাল যেটা ব্লাড প্রেশার আমরা সাধারণত কনসিডার করি ইন্টারন্যাশনালি যে 100 উপরে 120, যেটাকে সিস্টোলিক ব্লাড প্রেশার বলা হয়, নিচে বললো আপনার 80। এখন যেটা বলা হচ্ছে যে উপরে যদি আপনার 129 থেকে 30 এবং নিচে মোর দ্যান 80 হয়, তাহলে কিন্তু সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলি। যদি এর চেয়েও ব্লাড প্রেশার বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা গ্রেডিং করে থাকি, গ্রেড 1, গ্রেড 2। সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার ব্লাড প্রেশার 140 থেকে 160 উপর একটা, নিচেরটা 90 থেকে 99। এর উপরে যদি ব্লাড প্রেশার চলে যায়, সেটাকে আমরা বলি গ্রেড 2। এই যে ক্লাসিফিকেশন, এখন যেটা যদি এমনি যদি আমরা মনে রাখার সুবিধার্থে যদি মনে করি যে কারোর ব্লাড প্রেশার যদি 130 উপরেরটা বেশি হয়ে যায় অথবা নিচেরটা 80-র উপরে যায়, তাহলে তাকে আমরা, এবং সেটা পারসিস্টেন্ট থাকে সবসময়, তার ব্লাড প্রেশারটা 130-র উপরে, নিচের উপরেরটা এবং নিচেরটা 80-র উপরে যদি পারসিস্ট করে, যেটি সবসময় বিদ্যমান থাকে, তাহলে আমাকে তাকে বলবো যে সে একজন ব্লাড প্রেশারের রোগী। নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ দিলরুবা আক্তার আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ারের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করছি উচ্চ রক্তচাপ কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন। আমাদের সাথেই থাকুন। স্যার, আপনি আপনার ল্যাপটপের মনিটরটি একটু আপনার দিকে টার্ন করবেন, তাহলে আপনার ফ্রেমটি আরো সুন্দর দেখাবে। প্রিয় দর্শক, এই ফাঁকে জানিয়ে রাখছি আপনাদের কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে স্যারের সঙ্গে সরাসরি কথা বলবার, এবং আমরা দেখতে পাচ্ছি স্যারের অনেক স্টুডেন্টও ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের সাথে। সুমাইয়া আক্তার বেবি, তিনি লিখেছেন, স্যার আমি ঢাকা মেডিকেল কলেজের 5ম বর্ষের শিক্ষার্থী। আমি একটু জানতে চাই যে হাইপারটেনশন রোগীদের নরমালি কি কি সিমটমস থাকবে? এটা একটা সুন্দর কোশ্চেন। এটা আপনার মানে হাইপার টেনশন বা উচ্চ, আপনার যেহেতু মেডিকেল স্টুডেন্ট, আমি কিছুটা ইংরেজিতে বলতে পারি। আপনি জানেন যে হাইপার টেনশন কিন্তু দুইটা ভাবে মানে আমাদের কাছে ডিটেক্টেড হয়। একটা হচ্ছে যে অনেকের ব্লাড প্রেশার আছে কিন্তু সে জানেই না যে তার ব্লাড প্রেশার আছে। সে হয়তো যদি ইনসিডেন্টাল অন্য কোনো কারণে ডাক্তারের শরণাপন্ন হয়, তখন ব্লাড প্রেশার মেজারমেন্ট করে দেখা যায় যে তার ব্লাড প্রেশার আছে। এদের কিন্তু সাধারণত কোনো প্রকার সিমটম থাকে না বা কোনো উপসর্গ থাকে না। এই একটা গ্রুপ। আরেকটা গ্রুপ যাদের ব্লাড প্রেশার পারসিস্টেন্ট থাকে, তারা অনেক সময়, মোস্ট অফ দ্য কেসেস, তারা মাথা ব্যথা, যেটাকে আমরা হেডেক বলি, এবং অনেক সময় ব্যাক মানে পিছনের দিকে মাথা ব্যথাটা হয়। অনেক সময় অনেকের ঘাড়ে ব্যথা হয়, কারো কারো হয়তো আপনার বুকে ধড়ফড় করে, অথবা কোনো কোনো সময় যদি বয়স্ক রোগী হয় তাদের ক্ষেত্রে বুকে ব্যথা নিয়েও আমাদের কাছে হাজির হতে পারে। কোনো কোনো পেশেন্ট আছে তাদের মাথা ঝিনঝিন করে, অথবা মনে হয় যে অজ্ঞান হয়ে যাবে বা অজ্ঞান অজ্ঞান ভাব। কোনো কোনো রোগী আছে যে অনেক সময় স্ট্রোক নিয়ে, দ্যাট ইজ প্যারালাইসিস, অথবা প্যারালাইসিসের ভাব নিয়েও আমাদের কাছে কিন্তু উপস্থিত হতে পারে এই ধরনের উপসর্গ নিয়ে। অনেক অনেক ধন্যবাদ। আমরা আরো কিছু দর্শকের প্রশ্ন নিতে চাই। আমিনুল ইসলাম লিখেছেন, ওয়েলকাম স্যার। রিপন রয়, নাইস প্রোগ্রাম। আহমেদ অনন্য, ভেরি ইনফরমেটিভ, থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদ মাসুদ, ওয়েলকাম স্যার। সৈয়দ আমিনুল হক, থ্যাংক ইউ রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস ফর নাইস প্রেজেন্টেশন। যুক্ত হয়েছেন আমাদের সাথে সুবর্ণা রহমান। তিনি লিখেছেন, স্যার ম্যালিগনেন্ট হাইপারটেনশন কখন বলবো? মেলিগন্যান্ট হাইপারটেনশন, এটা আপনার আরেকটা মানে গ্রুপ অফ ব্লাড প্রেশার।
দেখা যায় যে যার ব্লাড প্রেশার আছে সে অ্যাটলিস্ট 3টা ওষুধ খাচ্ছে এবং তার মধ্যে ডায়ুরেটিক্স, দ্যাট ইজ মূত্র বর্ধক যে ওষুধটা থাকা সত্ত্বেও যার ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তখন তাদের ক্ষেত্রে বলা হয় যে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন অথবা মেলিগন্যান্ট হাইপারটেনশন। ইদানিং আর মেলিগন্যান্ট হাইপারটেনশন থাকা শব্দটা খুব একটা ব্যবহৃত হয় না, আমরা সাধারণত বলি যে অপ্রতিরোধ্য, দ্যাট ইজ রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। এই গ্রুপের পেশেন্ট কিন্তু অনেকেই আছে যার একজাক্ট কারণ ডিটারমাইন করা অনেক ডিফিকাল্ট। তবে সেই ক্ষেত্রে যে সেকেন্ডারি কারণ যেগুলো আমি ইতিপূর্বে অনেক আগেই বলেছি, সেগুলিকে খুব ভালোভাবে দেখতে হবে সে জন্য কোনো কারণ তার আছে কিনা, সে নিয়মিত ওষুধ খাচ্ছে কিনা, অথবা সে টাইমলি ওষুধ খাচ্ছে কিনা, অথবা ইরেগুলার ট্রিটমেন্ট করতেছে কিনা। এই সমস্ত জিনিসগুলো আমাদের খুঁটিনাটি বিষয়গুলো দেখার পরেও যদি দেখা যায় যে 3টে ওষুধ খাচ্ছে তারপরেও তার ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তাকে বলা হয় সাধারণত, যদি আমি বাংলায় বলতে যাই, অপ্রতিরোধ্য অথবা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা একজন দর্শককে যুক্ত করতে চাচ্ছি। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি সোনিয়া বলছি কক্সবাজার থেকে। আমি প্রোগ্রামটা দেখছি, খুব ভালো লাগছে। আমি স্যারের প্রোগ্রামটা দেখছি, স্যারের কাছে আমার একটা কোশ্চেন আছে, আমি একটু কোশ্চেনটা করতে চাচ্ছি। স্যার হ্যাঁ। কি কথা বলা যাবে স্যারের সাথে? হ্যাঁ, যাবে। বলেন বলেন। আচ্ছা, স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, আমার শাশুড়ি মা, ওনার এরকম উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তো উনি রেগুলার আর কি এটার জন্য ওষুধ খাচ্ছেন। তো মানে হঠাৎ মাঝে মধ্যে উনি আর কি ওষুধগুলো মাঝে মধ্যে মিস করেন। তো স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, এই প্রবলেম গুলো আছে, তারা যদি কখনো এরকম ভাবে ওষুধগুলো মিস করে, সেক্ষেত্রে কি কোনো মানে প্রবলেম হয় বা হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? অবশ্যই আছে, যেহেতু তার ওষুধ খাওয়ার কারণেই তার ব্লাড প্রেশারটা কন্ট্রোল থাকে, সেখানে যদি ওষুধ খাওয়া মিস হয় অথবা বাদ পড়ে যায়, তাহলে কিন্তু তার সাডেনলি ব্লাড প্রেশার বেড়ে গিয়ে তার ক্ষতি হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে যেটা আপনার নিয়ম, সেটা হচ্ছে যে যখনই মনে হবে যে সে ব্লাড প্রেশার ওষুধটা খায় নাই, তখনই খেয়ে নেবে। অথবা আরো যদি সাইন্টিফিক হয়তো আপনি ক্যালেন্ডারের মতো করে রাখেন যে কোন সময় সে ব্লাড প্রেশারের ওষুধ খাবে, এবং সেটা ঝুলায় রাখেন, এবং সেটা যদি আপনার ফ্যামিলির অন্যান্য লোকজনও জানে যে আপনার শাশুড়ি হোক বা আপনার অন্য যে কেউ হোক, যে সে হাইপার টেনশন ওষুধ, তার ব্লাড প্রেশার ওষুধটা কখন খাওয়া উচিত এবং কখন ডাক্তার সাহেব খেতে বলছে, সেটা যদি আপনারা ক্যালেন্ডারের মতো লিখে রাখেন, তাহলে দেখবেন যে চোখে পড়বে এবং ইজিলি এই যে ব্লাড প্রেশার ওষুধ খাওয়া মিস হয় অথবা মনে থাকে না, এইটার থেকে কিন্তু আমরা ইজিলি আপনার মানে নিষ্কৃতি পেতে পারি। এই অবলম্বনটাই আমি আপনাকে সাজেস্ট করবো। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, সুদূর কক্সবাজার থেকে আমাদের মাঝে যুক্ত হবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এখনো যারা আপনারা যুক্ত হননি, তারা রাজ টিভির অফিসিয়াল কমেন্ট বক্সে মতামত প্রকাশের মাধ্যমে যুক্ত হতে পারবেন। এছাড়াও ফোন করে সরাসরি স্যারের সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে। ইতিমধ্যে একজন দর্শক যথারীতি যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার নাম এবং পরিচয় জানিয়ে আমাদেরকে প্রশ্ন রাখুন। স্যার আপনার কথা শুনছেন। স্যার, আমি ঠাকুরগাঁও থেকে বলছি, রবিন। আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের মাঝে যে প্রেশার হয়, প্রেশারটা তো দু রকমের হয়, একটা হলো হাই প্রেশার, একটা লো প্রেশার। হাই প্রেশার আর লো প্রেশারের মাঝে তফাৎটা কতটুকু? মানে লো প্রেশারে কি ধরনের সমস্যা হতে পারে আর হাই প্রেশারে কি ধরনের সমস্যা হতে পারে? বাহ, চমৎকার একটি প্রশ্ন। প্রিয় দর্শক, ধন্যবাদ ঠাকুরগাঁও থেকে যুক্ত হওয়ার জন্য। স্যার কি পরামর্শ থাকবে? ধন্যবাদ। আপনি শুধু ঠাকুরগাঁও থেকে একটা সুন্দর একটা কোশ্চেন করেছেন। আমাদের মানে আর্থসামাজিক বা সামাজিক এটা একটা কোশ্চেন যে আমার ব্লাড প্রেশার কম, কেউ বলে ব্লাড প্রেশার বেশি। অ্যাকচুয়ালি যে ব্লাড প্রেশার কম, এটা ঠিক ওইভাবে ডিফাইন করা নাই যে কত ব্লাড প্রেশার হলে এটা আপনাকে কম বলা হবে। কারণ ব্লাড প্রেশারটা আপনারা জানেন যে এটা একটা ন্যাচারাল প্রাকৃতিক জিনিস। এটা আপনার যদি আপনি রাগান্বিত হন বাড়ে, আপনি যদি বেশি লবণ খান সেক্ষেত্রে বাড়ে, অথবা আপনি বেশি ফ্লুইড জাতীয় জিনিস যদি খান সেক্ষেত্রেও বাড়তে পারে। কাজে এইটাকে আমরা অনেকে আছে, যেমন ধরেন ব্লাড প্রেশার, আমি যেটা বললাম যে নর্মাল ব্লাড প্রেশার রেঞ্জ হলো 120/80 অথবা 130/80 উপরে গেলে যাকে আমরা ব্লাড প্রেশার পাই। কারো কারো ক্ষেত্রে দেখবেন যে ব্লাড প্রেশার তার 90/60, কিন্তু তার কোনো প্রকার মানে সমস্যাই নাই। এই যে ব্লাড প্রেশার 90/60 অথবা 90/70, এটাকে আমরা মানে আপনার নিম্ন রক্তচাপ এইভাবে ঠিক ডিফাইন করা হয় না, কিন্তু এটা আপনাকে বলা হয় যে না, তার ব্লাড প্রেশার কম থাকে। এই যে কম থাকে, এটা কিন্তু আপনার
যে ন্যাচারালি যে আল্লাহর অশেষ রহমত এই প্রেসারেই তার জন্য কিন্তু নর্মাল, এবং সে এটাতেই ফিজিওলজিক্যালি শারীরিকভাবে সে অ্যাডজাস্ট হয়ে থাকে। এই জন্য সাধারণত তার কোনো সমস্যা হয় না। এখানে একটা মানে সুন্দর একটা মানে জিনিস আমাদের মানে মনে রাখা উচিত যে উচ্চ রক্তচাপের চেয়ে নর্মাল, যেটি স্বাভাবিক এবং কম রক্তচাপ আমাদের জন্য ভালো। বাহ, চমৎকার। প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অনেক দূর থেকে যুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আরো অনেক দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে। আরো একজন দর্শক, আমরা ফোন কলটি নিতে চাই। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ারে। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার, আসসালাম। আমার নাম হচ্ছে রতন, আমার বাড়ি হচ্ছে নোয়াখালী। স্যার ব্যাপারটা হচ্ছে স্যার, আমাদের এখানে স্যার যে উচ্চ রক্তচাপের যে ব্যাপারটা, এগুলি হলে স্যার আমাদের এখানে স্যার যে জলপাই অথবা তেঁতুল অথবা কাঁচা আম, এই টক জাতীয় খাবারগুলো খেয়ে খায়, কিন্তু ওষুধ খায় না। স্যার এটা আসলে কতটুকু যৌক্তিক স্যার? স্যার কি প্রশ্ন, মানে উত্তর কি থাকবে? এখানে স্যার গ্রাম অঞ্চলের স্যার এইসব ব্যাপারগুলো স্যার। স্যার একটু আনমিউট করে নেন। স্যার একটু আনমিউট করবেন। আমাদের যে সমাজ ব্যবস্থা আছে এখানে কিন্তু এই জিনিসটা খুবই প্রচলিত যে ব্লাড প্রেশার হলে ডাক্তার না দেখে বা ভালো প্রেসক্রাইব ওষুধ না খেয়ে আমরা তেঁতুলের রস অথবা আপনার জলপাইয়ের রস এগুলো খেয়ে থাকি। এটা অনেকটা কিন্তু আমাদের আদি মানে আমাদের ধরেন বাপ দাদারা বা আমার এরা এই সময় থেকে কিন্তু এটা প্রচলিত আছে, এবং এখনো আমাদের দেশে কিন্তু এটা প্রচলিত আছে যে প্রেশার বাড়লে তাকে তেঁতুলের রস খাওয়াই দাও। কিন্তু আমাদের সায়েন্টিফিক ওয়েতে বা সায়েন্সে বা আমাদের যে সমস্ত বই পুস্তক আছে, এই তেঁতুল খেলে যে প্রেশার কমে বা এটা তেঁতুল একটা প্রেশারের চিকিৎসা, এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা কিন্তু আমাদের নাই। এক্স্যাক্টলি। আমার মনে হয় যে এই যে সামাজিক যে মিথগুলো, প্রিয় দর্শক, এই মিথ থেকে বের হয়ে এসে বিজ্ঞানের আলোকে চলতে হবে, কারণ এটি একবিংশ শতাব্দী। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের মাঝে সুন্দর একটি প্রশ্ন উপস্থাপন করার জন্য। এই প্রশ্নের মাধ্যমে নিশ্চয়ই আরো মানুষ জানবে। এবং প্রিয় দর্শক, জানিয়ে রাখছি আমাদের আজকের এই আয়োজনের সায়েন্টিফিক পার্টনার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নলেজ পার্টনার ডিওভাস। আমাদের সাথে স্যার আরো একজন দর্শক যুক্ত হতে যাচ্ছে, আমরা ফোনটি নিচ্ছি। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ারে। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম স্যার, আমি আব্দুল জব্বার বলছি ধানমন্ডি থেকে। জি। মাঝে মাঝে যেটা হচ্ছে যে অফিস থেকে যখন বাসায় ফিরি তখন আমার এমনিতে গ্যাস্ট্রিকের কিছু প্রবলেম আছে, বাট এর জন্য যখন আমার গ্যাস হয় এর সাথে সাথে আমার ব্লাড প্রেশারটা বেড়ে যায়। এটা কি আসলে এটার জন্যই হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে? এটা কি স্যার একটু রিলেভেন্ট না, এটা একটু যদি বলেন। আর কন্টিনিউয়াসলি যখন আমার এই ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করে, তো এটা কি আমার জন্য কি কতটুকু ক্ষতির কারণ, বা আমাকে এই ব্যাপারে কি সাবধানতা অবলম্বন করা উচিত যদি একটু জানান। এই ব্যাপারটা আপনি যে কোশ্চেনটা করেছেন যে সাধারণত গ্যাস্ট্রিকের প্রবলেম হলে পরে আপনার ব্লাড প্রেশার বাড়ে, আমি কিন্তু আগে আমার আলোচনার প্রারম্ভেই বলেছি যে শুধু হঠাৎ করে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হলে আপনার ব্লাড প্রেশার বেড়ে গেলে এটাকে কিন্তু আমরা উচ্চ রক্তচাপ বলি না। আপনি রিপিটেড অর্থাৎ বেশ কয়েকবার ব্লাড প্রেশার ডাক্তার দিয়ে ব্লাড প্রেশার মাপার পরে যদি দেখা যায় যে আপনার পারসিস্টেন্টলি অর্থাৎ সবসময় আপনার ব্লাড প্রেশার বেশি থাকে, দ্যাট ইজ 130 বা নিচে 100 মানে খালি 80 উপরে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত ব্লাড প্রেশার বলে থাকি। এখন ধরেন পেপটিকালসটা বা গ্যাস্ট্রিক হলে আপনার সাধারণত ডিসকমফোর্ট লাগে, সেই ডিসকমফোর্টের কারণেও কিন্তু আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে একটা ব্লাড প্রেশার চার্ট, যেটা আপনার মানে আপনার ব্লাড প্রেশার মেপে ধরেন 1 মাসের মধ্যে বা আপনার 15 দিন মেপে আপনি দেখলেন যে আসলে আপনার ব্লাড প্রেশার স্ট্যাটাসটা কেমন থাকে, আদৌ কি ওই শুধু অ্যাসিডিটি হলে পরে আপনার ব্লাড প্রেশার বাড়ে না অন্য সময়ও বাড়ে। এখন যদি দেখেন যে অ্যাসিডিটি হওয়ার সময় শুধু আপনার ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে কিন্তু অন্যান্য সময় আপনার ব্লাড প্রেশার ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আমরা এটা উচ্চ রক্তচাপ বলবো না, এটা আপনার ডিউ টু ডিসকমফোর্ট অফ দা পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিক যেটা আমরা বলে থাকি।
অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। স্যার, এ পর্যায়ে জানতে চাই আপনার কাছে যে প্রত্যেকটি রোগেরই তো কিছু পরীক্ষা-নিরীক্ষা থাকে, রোগ নির্ণয় করার জন্য ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়ে থাকে। উচ্চ রক্তচাপ এটি নির্ণয় করার জন্য কোনো ইনভেস্টিগেশনের কোনো প্রয়োজন রয়েছে কিনা? উচ্চ রক্তচাপ আমি আগে আপনাদের বলেছি যে একটা পার্সেন্টেজ অফ পেশেন্ট, যেটা প্রায় ধরেন অ্যাবাউট 15 to 20% পেশেন্ট কিন্তু জানে না যে তার ব্লাড প্রেশার আছে। এই সমস্ত একটা গ্রুপ, আর যারা অলরেডি ডায়াগনোসড কেস বা যাদের ব্লাড প্রেশারের রোগী, তাদের ক্ষেত্রে সমস্যাটা হলো যে আপনারা সবাই জানেন যে ব্লাড প্রেশারটাকে কিন্তু বলা হয় যে নীরব ঘাতক। আপনার ব্লাড প্রেশার আছে, আপনি জানেন না, কিন্তু একদম আপনার ধরেন মাথা থেকে চোখ, হার্ট, কিডনি, পায়ের ধমনী, এগুলো সবগুলোতেই কিন্তু সে ক্ষতিকারক হতে পারে। সেই জন্য আপনার এই দুইটা কারণে আমরা মানে পরীক্ষা নিরীক্ষা করি। একটা হচ্ছে যে ব্লাড প্রেশার থাকার কারণে আমাদের কোনো ক্ষতি হচ্ছে কিনা। এর মধ্যে যেমন ধরেন যদি আপনি জাস্ট আপনি সিরাম ক্রিয়েটিনিন করেন, ক্রিয়েটিনিন করে যদি দেখেন যে না আপনার কিডনি ভালো আছে, তাহলে কিডনির থেকে আপনার কিডনি ভালো আছে মানে ব্লাড প্রেশার এখনো আপনার কিডনিতে কোনো সমস্যা করে না। আপনার চোখের জ্যোতি যদি কমে যায়, আপনি যদি অপথ্যালমোস্কোপি করে দেখেন যে না আপনার চোখের ভিতরে যে ধমনী আছে সেটাতে কোনো পরিবর্তন হয় নাই, তাহলে কিন্তু আপনি একটা ক্লিয়ার হলেন যে ব্লাড প্রেশার আপনার চোখে কোনো এফেক্ট করে না। আপনি একটা ইসিজি যদি করেন, ইসিজি যদি করে দেখেন যে না আপনার ইসিজি ভালো আছে, তাহলে কিন্তু ব্লাড প্রেশার আপনার হার্টের উপরে অ্যাপারেন্টলি কোনো প্রকার কোনো এফেক্ট করে নাই। ইভেন চেস্ট এক্সরে করেও যদি দেখেন যে আপনার হার্টের সাইজটা বড় হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি বলবেন যে আপনার ব্লাড প্রেশারটা আপনার হার্টের উপরে এফেক্ট করেছে। তাছাড়া আরো কিছু টেস্ট আছে যে সমস্ত কারণে ব্লাড প্রেশার হয়, যেমন ধরেন আমরা অনেক সময় সিরাম ইলেকট্রোলাইট করে এন্ডোক্রাইন কারণে কোনো ব্লাড প্রেশার হয় কিনা সেটা ইজিলি ডায়াগনোসিস করতে পারি। তাছাড়া আপনার ধরেন পেটের আল্ট্রাসাউন্ড করে কিডনির সাইজ এবং কিডনিটা কেমন, কিডনির সাইজ বড় হয়েছে কিনা বা কিডনির সাইজ ছোট হয়েছে কিনা, অথবা কিডনি পলিসিস্টিক একটা রোগ আছে জন্মগতভাবে হয়ে থাকে, সেটা আছে কিনা, সেটা আমরা ইজিলি ডায়াগনোসিস করতে পারি। আর যেটা আমরা করতে পারি যে অনেক সময় আপনার রুটিন ব্লাড সিবিসি যেটাকে বলা হয়, যে সিবিসি এসআর করেও কিন্তু যে আমাদের শরীরে কোনো প্রকার ভাস্কুলাইটিস, যেটা আমি আগেই বলেছি যে আমাদের ধমনীতে কোনো প্রদাহ হচ্ছে কিনা যে কারণে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, সেটাও কিন্তু আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি। অনেক অনেক ধন্যবাদ। ইনভেস্টিগেশন স্যার, করে হ্যাঁ, সাধারণত আরো একজন দর্শক ফোনে যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ারের দ্বিতীয় পর্বে। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন, কোথা থেকে আমাদেরকে দেখছেন? জি ধন্যবাদ, আমি মাহমুদ বলছিলাম রাজধানী মিরপুর থেকে। আর শুরুতে ধন্যবাদ জানাতে চাই রেডিয়েন্ট ফার্মাসিউটিক্সকে এমন একটি ভিন্ন ধর্মী আয়োজন করার জন্য, কারণ এখন এই কার্ডিয়াক কেয়ারটা যে আয়োজনটি করেছে খুবই সময় সাপেক্ষ এবং সময় উপযোগী একটি আয়োজন। আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমি একটু আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে, আমার বাবার বয়স প্রায় 60-এর উপরে, আর তার অনেক প্রেশার রয়েছে, মাঝে মধ্যে তার প্রেশার অনেক হাই হয়ে যায়। আর তার এদিকে আবার অবশ্যই তিনি গরুর মাংস তার খুব প্রিয়, সবসময় গরুর মাংস খেতে চায়। তবে আমরা ফ্যামিলি থেকে খুব একটি দেই না তাকে খেতে। আর পাশাপাশি আসলে কি কি খাবারগুলো খেলে যারা আসলে আপনার প্রেশার রোগী রয়েছে তাদের এই প্রেশারটা একটু কমিয়ে আনা সম্ভব, স্যারের কাছে আমি সেটাই একটু জানতে চাচ্ছিলাম। চমৎকার, আমরা এই প্রশ্নটি এটা আমাদের মানে দৈনন্দিন জীবনের একটা ব্যাপার। সাধারণত যে আপনারা জানেন যে ব্লাড প্রেশার সাথে কিছু খাদ্যের কিছু সম্পর্ক আছে। কিছু খাদ্য আছে যেটা খেলে আমাদের ব্লাড প্রেশার বাড়তে পারে, আর কিছু খাদ্য আছে যেটা খেলে আমাদের ব্লাড প্রেশারটা কন্ট্রোল অথবা কম হতে পারে। এখন কি খেলে আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, এর মধ্যে এক নম্বর হচ্ছে আপনার পাতে অতিরিক্ত লবণ। আমরা যে তরকারিতে যে লবণটা ব্যবহার করি তার চেয়ে যদি আমরা অতিরিক্ত লবণ খাই, এবং সেটা যে প্রকারেই হোক, কেউ বলে যে ভাজা লবণ খাইলে সমস্যা নাই, আসলে তা নয়। যে কোনো ধরনের লবণ যদি আপনি এক্সট্রা খান তাহলে আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে। আপনি যদি চর্বি এবং চর্বি জাতীয় জিনিস, যে সমস্ত জিনিসের মধ্যে চর্বি আছে, দ্যাট ইজ ফ্যাট, সেই সমস্ত জিনিসগুলো খেলেও কিন্তু আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তাছাড়া কিছু কিছু যেমন ধরেন আপনার ব্লাড প্রেশার বাড়তে গেলে যেমন চর্বি ছাড়াও কিছু আপনার ফ্যাটি সাবস্টেন্স, যেটা আমাদের বর্তমানে ফাস্ট ফুড অ্যাভেলেবল, এই সমস্ত খাদ্যের মধ্যেও কিন্তু চর্বি থাকে, সেটা খেলেও কিন্তু অনেক সময় আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তাছাড়া যদি কেউ অতিরিক্ত টি, কফি, এই সময় ইভেন অ্যালকোহলও যদি খায় কেউ, সেগুলোও কিন্তু আপনার
ব্লাড প্রেশার বাড়তে পারে। এখন বলবেন যে তাহলে ব্লাড প্রেশার কমতে পারে কিসে? ব্লাড প্রেশার কমতে পারে, যেটা আমি আগেই বলেছি যে কিছু নন ফার্মাকোলজিক্যাল মানে পদ্ধতি আছে, যেটা আপনারা অবশ্যই শুনেছেন। এখন খাওয়ার ভিতরে যদি আপনি সবুজ শাকসবজি, ফলমূল এগুলো যদি বেশি খান, চর্বি জাতীয় জিনিস যদি কম খান বা নাই খান, তাহলে দেখবেন যে আপনার ব্লাড প্রেশারটা আইদার কম হবে অথবা কন্ট্রোলের ভিতরে থাকবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা মনে হয় চমৎকার একটি গাইডলাইন পেয়ে গেলাম। আমাদের সাথে আরো একজন চিকিৎসক যুক্ত হয়েছেন, ডাক্তার হুমায়ুন কবির। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন। লিখেছেন, স্যার আমি আপনার সরাসরি একজন স্টুডেন্ট, আপনার অধীনে আমি 1 বছর অনারারি করেছি, এখন চট্টগ্রাম মেডিকেল কলেজে আমার পোস্টিং। আমি স্যার লেটেস্ট ম্যানেজমেন্ট প্রোটোকল সম্পর্কে জানতে চাচ্ছি উচ্চ রক্তচাপের। লেটেস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে ধন্যবাদ আপনাকে। এটা আপনি জানেন যে বিভিন্ন গাইডলাইন এখন আমাদের মানে হাইপারটেনশন চিকিৎসার জন্য আছে। এর মধ্যে যেমন ধরুন ইউরোপিয়ান গাইডলাইন আছে, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, তারপর আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, এই সমস্ত মানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে গাইডলাইন গুলো আমাদের যে বিভিন্ন নেটে আছে, সেগুলোর থেকে কিন্তু আপনি লেটেস্ট ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন সম্পর্কে জানতে পারেন। তবে লেটেস্ট আমরা সবসময় তো গাইডলাইন ফলো করি না। আমরা সাধারণত ধরেন সেই আগে যে স্টেপ ডাউন একটা মেথড ছিল, সেটাকে কিন্তু গাইডলাইনে বিভিন্ন ভাবে বলা আছে। এবং গাইডলাইনে যেমন ধরেন ইথনিক ভেরিয়েশন, যে আপনি যারা ব্ল্যাক তারা কি ড্রাগ খাবে, যাদের বয়স 75 এর উপরে তারা কতটুকু ড্রাগ খাবে, বা কোন ড্রাগ প্রেগন্যান্সিতে অ্যাভয়েড করতে হবে, এগুলো কিন্তু সবই আপনি গাইডলাইনে পাবেন। এবং সেই গাইডলাইনটাই কিন্তু আমাদেরকে বর্তমানে মডার্ন ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন সম্বন্ধে দিক নির্দেশনা দিয়ে থাকে। এক্স্যাক্টলি। স্যার এই জায়গাটাতে আমরা একটু জানতে চাই যে আমরা যদি ড্রাগ ম্যানেজমেন্ট অর্থাৎ ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের কথা জানতে চাই, সেক্ষেত্রে আমরা কোন কোন টাইপের অ্যান্টি হাইপারটেনসিভ বেশি ব্যবহার করছি? এখন আমাদের পার্সপেক্টিভে অ্যাজ পার গাইডলাইন যেটা আমরা বেশি। স্যার আমরা এই উত্তরটি শুনবো আপনার কাছ থেকে, তবে একজন দর্শক ফোনে যুক্ত আছেন, তাকে একটু আগে সুযোগ করে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত। স্যার জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনছি। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন, স্যার আপনাকে শুনছেন। স্যার আমার নাম হচ্ছে আমিনুল, আমি রংপুর থেকে বলছিলাম স্যার। জি বলেন। জি বলেন। জি স্যার আমি গত বছর থেকে স্যার আমি এই যে বিচোপোরল খাচ্ছিলাম স্যার। হালকা আমার একটু চেস্ট পেন ছিল, তো তারপর আমার লিপিড প্রোফাইলে স্যার আমি চেক করে দেখলাম আমার ট্রাইগ্লিসারাইড অনেক বেশি স্যার। সেক্ষেত্রে স্যার আমাকে লিপিড দিয়েছিল স্যার, তো আমি ওটা কন্টিনিউ করতেছি স্যার, আমার চেস্ট পেন নেই। তারপর কি স্যার আমি বিচোপোরল খাবো স্যার? এখন আপনার ব্লাড প্রেশার কেমন থাকে? এখন বর্তমানে ব্লাড প্রেশার স্ট্যাটাসটা কেমন? স্বাভাবিক আছে স্যার, নরমালি আছে স্যার। নরমালি আছে। এটা কি আপনি মানে চিকিৎসকের মাধ্যমে খাচ্ছেন না নিজেই খাচ্ছেন? আমি একজন কার্ডিওলজিস্টকে দেখিয়েছিলাম স্যার। ভেরি গুড। এখন যেটা হচ্ছে যে এখন আপনি ধরেন, আমি আগেই আপনাকে বলেছি যে যদি ব্লাড প্রেশার আপনার বর্ডার লাইন থাকে, খুব একটা বেশি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি লাইফস্টাইল মডিফিকেশন করে সেই বর্ডার লাইন হাইপারটেনশনটাকে কন্ট্রোল করতে পারেন। আর যদি দেখা যায় যে না, আপনার লাইফস্টাইল মডিফিকেশন করেও আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বিসোপ্রোলল ইজ এ গুড ড্রাগ। এই গ্রুপের ড্রাগ গুলো মানে লেটেস্ট, এগুলো কিন্তু প্রেশারের জন্য বেশ ব্যবহার হয়ে থাকে। আপনাকে এটা ডাক্তারের সাথে পরামর্শ করে হঠাৎ করে আপনি ছেড়ে দিবেন না, অ্যাকর্ডিং টু হিজ অ্যাডভাইস, এবং আপনার যে ব্লাড প্রেশারের স্ট্যাটাস কি অবস্থায় থাকে, তো একটা চার্ট করে 1 মাস একটা চার্ট করে ডাক্তারের সাথে পরামর্শ করে দেন ইউ ক্যান টেক ডিসিশন যে আপনি এই ওষুধ কন্টিনিউ করবেন নাকি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই আপনি যেহেতু বলতেছেন যে আপনার প্রেশার কন্ট্রোল থাকে, তাহলে কিন্তু আপনি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেও আপনি ব্লাড প্রেশার আপনি কন্ট্রোল রাখতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ মোতাবেক। নিশ্চয়ই। স্যার আমরা আলোচনা করছিলাম ড্রাগ ম্যানেজমেন্ট নিয়ে, অর্থাৎ কোন অ্যান্টি হাইপারটেনসিভ গুলো আমরা কখন ব্যবহার করব? ম্যানেজমেন্টের মধ্যে আপনি এখন যেটা কমনলি আমরা, এটা ডিপেন্ড করে যে আপনার সিভিয়ারিটি অফ দি অথবা গ্রেডিং অফ দ্য হাইপারটেনশন। সেই ক্ষেত্রে আমরা সাধারণত
চেষ্টা করি যে একটা সিঙ্গেল পিল, একটা মাত্র ট্যাবলেট দিয়ে একজনকে ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য। বর্তমানে এখানে যেটা বলা হয় যে আমরা সরাসরি এসি ইনহিবিটর অথবা অ্যামলোডিপিন অথবা বিটা ব্লকার অথবা একদম যদি লেভাইল হাইপারটেনশন হয় সেখানে ডায়াবেটিস দিয়েও কিন্তু আমরা একটা সিঙ্গেল পিল দিয়ে তার ব্লাড প্রেশার কন্ট্রোল করার চেষ্টা করতে পারি। এখন যদি দেখা যায় যে না, একটা মাত্র ট্যাবলেট খেয়ে তার ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না এবং সেটা রিকোয়ার্ড ডোজ মানে পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে, ইনস্পাইট অফ দ্যাট তার ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তখন কিন্তু একাধিক ড্রাগ আমরা দুইটা ড্রাগের কম্বিনেশন, আমরা যেমন অ্যামলোডিপিনের সাথে আমরা বিটা ব্লকার অথবা আপনার অ্যামলোডিপিনের সাথে আমরা এসি ইনহিবিটর, এই সমস্ত ড্রাগ গুলো আপনার কম্বিনেশন থেরাপি ওয়েতে দিয়ে আমরা কিন্তু ব্লাড প্রেশার ইজিলি কন্ট্রোল করতে পারি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, ফরিদা পারভিন। তিনি লিখেছেন, স্যার আমার বাবার বয়স 65 বছর, তার ডায়াবেটিসে রয়েছে এবং 5 বছর ধরে তার হাই প্রেশার। চিকিৎসক তাকে ট্যাবলেট ডুওভাস দিয়েছেন, এটি নিয়মিত খাচ্ছেন, এখন প্রেশার কন্ট্রোলে আছে। এটি কি চলবে নাকি বন্ধ রাখা যাবে? অবশ্যই আপনি এটা চলতে হবে, কারণ যেহেতু সে ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসের রোগী, তার ক্ষেত্রে ব্লাড প্রেশার কন্ট্রোল করা অত্যন্ত জরুরি। এই ক্ষেত্রে আমরা যেটা আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে ওষুধ খেলে যখন ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে যায় আমরা মনে করি যে আর ওষুধ খাওয়ার প্রয়োজন নাই। এটা একদম ভ্রান্ত ধারণা, কারণ আপনি যে ওষুধটা খাওয়ার কারণেই কিন্তু আপনার ব্লাড প্রেশারটা কন্ট্রোল আসছে। এখন যদি এটাকে আপনি বন্ধ করে দেন তাহলে অবশ্যই আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে এবং সেটা আপনার জন্য ক্ষতিকারক হবে। আপনার আব্বুকে আপনি নিশ্চয়ই চিকিৎসক যে পরামর্শ দিয়েছেন ট্যাবলেট ডোভাস, সেটি খেয়েই কিন্তু প্রেশারটা কন্ট্রোলে আছে। অতএব আপনার ভাবার কোনো কারণ নেই যে এটি ছেড়ে দিলে সমস্যা হবে না। ছেড়ে দিলে নিশ্চয়ই সমস্যা হবে। স্যার, এই যে যাদের ব্লাড প্রেশার আছে এবং তারা ওষুধের উপরই কন্ট্রোলে থাকছে, তারা যদি এটি নিয়মিত না খায়, অর্থাৎ এটি যদি ইরেগুলারলি খেয়ে থাকে অথবা যদি কখনো না খায়, সেক্ষেত্রে তার কি কি কমপ্লিকেশন হতে পারে? এটার ব্যাড ইম্প্যাক্টটা কি কি? এটা আপনার আমি মানে বেশ কয়েকবারই বলেছি যে আপনার সাধারণ ভাষায় আমরা যেটা বুঝি যে আপনার অনিয়মিত চিকিৎসা করার চেয়ে না করা ভালো। এটা যদিও আমাদের একটা প্রচলিত শ্লোক, আমাদের সায়েন্টিফিক কথা না। একটা জিনিস হচ্ছে যে অনিয়মিত তো সবই খারাপ। এটা শুধু আপনার ব্লাড প্রেশার ওষুধের ক্ষেত্রে না, যে কোনো অনিয়ম করলে সেটা যে কোনো চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আপনি সুফল পাবেন না। এখন দেখা যায় কি যে অনেকে ব্লাড প্রেশারের রোগী আছে, হঠাৎ করে সে ওষুধ বন্ধ করে দিয়েছে। ওষুধ বন্ধ করে দেওয়ার কারণে সাডেনলি তার ব্লাড প্রেশার বেড়ে গিয়ে সে এমনকি স্ট্রোক করে ফেলতে পারে। তার ব্রেনে স্ট্রোক করে সে প্যারালাইজড অথবা আপনার মানে যেটাকে আমরা হেমিপ্যারেসিস বলি, শরীরে মানে দুর্বলতা ডেভেলপ করতে পারে। তাছাড়া সে যদি তার সাথে ডায়াবেটিস বা অন্য কোনো কমরবিডিটি থাকে, সেক্ষেত্রে কিন্তু তার হার্টেরও প্রবলেম হয়ে যেতে পারে, কিডনিরও প্রবলেম হয়ে যেতে, বিভিন্ন কমপ্লিকেশন গুলো কিন্তু আলটিমেটলি ত্বরান্বিত হবে। কাজেই অনিয়মিত চিকিৎসা কোনো সময় করা যাবে না, অবশ্যই নিয়ম মাফিক। আমি আগেই বলেছি যে কিছু কিছু রোগ আছে যেগুলো কিন্তু সারে না, যেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। তার মধ্যে যেমন ইম্পর্টেন্ট রোগ যদি আপনি চিন্তা করেন, আমাদের দেশের পার্সপেক্টিভে ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস এন্ড ব্রঙ্কিয়াল অ্যাজমা, এই 3-4টা ডিজিজ কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন বাই গেটিং প্রপার ট্রিটমেন্ট, উপযুক্ত চিকিৎসার মাধ্যমে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি চিকিৎসা করতেছেন, এখন আর আমার ব্লাড প্রেশার নরমাল হয়ে গেছে, তাইলে আর ওষুধ খাওয়ার দরকারটা কি, এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা এবং একটা ওষুধ বাদ দেওয়াটা একটা ভুল সিদ্ধান্ত। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা আরো একজন দর্শকের প্রশ্ন নিতে চাই। যুক্ত হয়েছেন আমাদের সাথে ময়মনসিংহ থেকে দিলরুবা আক্তার হ্যাপি। হ্যাপি একটি প্রশ্ন করেছে, স্যার আমার বয়স 33, আমার গত বছর আমার একটি বেবি হয়েছে। প্রেগন্যান্সি পিরিয়ডে পুরোটা সময় আমার প্রেশার ছিল এবং তখন আমি অ্যামলোডিপিন খেতাম। ডেলিভারির পর আমার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আছে। অ্যামলোডিপিন কি এখনো আমি খেয়ে যাব? এটা আপনারা জানেন যে আপনার প্রেগন্যান্সির সময় 3 ভাবে ব্লাড প্রেশার হতে পারে।
একটা হতে পারে যে আপনার ব্লাড প্রেশার আগেই ছিল, আরেকটা হচ্ছে যে আপনি প্রেগনেন্ট হওয়ার কারণে কিন্তু আপনার ব্লাড প্রেশার হয়ে গেছে, আরেকটা হচ্ছে যে আপনি পোস্ট প্রেগন্যান্সিতে যেটা ব্লাড প্রেশারটা পারসিস্ট করে সেটাও কিন্তু হতে পারে। এখন যদি আপনার ব্লাড প্রেশারটা প্রেগন্যান্সির কারণে হয়ে থাকে এবং সেটা যদি অলরেডি কন্ট্রোল থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে আইদার ওষুধের পরিমাণ কমাইতে পারেন অথবা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আপনি ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে পারেন। অনেক অনেক ধন্যবাদ দিলুবাদ হ্যাপি আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি স্যার। আমরা এই পর্যায়ে একটু জানবো যে আপনি আগে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলেছেন, এই পর্যায়ে আমরা একটু জানতে চাই যে শারীরিক আর কি কি এক্সারসাইজ থেকে শুরু করে এবং আমাদের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, পরিবেশগত বিভিন্ন দিক, কোন কোন জায়গায় যদি আমরা একটু সচেতন হই তাহলে আমরা ব্লাড প্রেশারটাকে সহজে নিয়ন্ত্রণে রাখতে পারবো, এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই। এটা আমি আবার বলতেছি যে মানে ব্লাড প্রেশারের চিকিৎসাটা কিন্তু আপনার 4 ধরনের। একটা হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশন, যেটাকে বলা হয় নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। আরেকটা হচ্ছে যে ওষুধের মাধ্যমে, যেটা হলো ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। আরেকটা আছে যে আপনার ইন্টারভেনশনাল কিছু চিকিৎসা আছে, ইন্টারভেনশনের মাধ্যমে করা হয়। আরেকটা হচ্ছে সার্জারি। যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্লাড প্রেশারের ক্ষেত্রে, যদি আপনি আপনার লাইফস্টাইল মডিফিকেশন করে আপনি ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারেন অথবা আপনার ব্লাড প্রেশার কাঙ্ক্ষিত লেভেলে নিয়ে আসতে পারেন, এটাই কিন্তু সবচেয়ে বেস্ট। এখন লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আমি আগেই আপনাদের বলেছি, লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে যেটা ইম্পর্টেন্ট ইন রিলেশন টু দ্য ব্লাড প্রেশার, পাতে অতিরিক্ত লবণ খাওয়া যাবে না, স্মোকিং অ্যাভয়েড করতে হবে, ডায়াবেটিস থাকলে সেটা অবশ্যই কন্ট্রোল করতে হবে, চর্বি জাতীয় খাদ্য আপনাকে অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল বা আদার কোনো নেশাগ্রস্ত জিনিস যেগুলো খেলে ব্লাড প্রেশার বাড়ে সেগুলো অ্যাভয়েড করতে হবে। আপনি নিয়মিত ওজন, যদি ওভার ওয়েট থাকে তাহলে আপনাকে অবশ্যই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হলো যে আপনাকে সিডেন্টারি লাইফ, বসে থাকা, যারা বসে চাকরি করেন বা বসে থাকেন তাদেরকে কিন্তু বসে, যেটাকে সিডেন্টারি লাইফ বলা হয়, এটাকে অ্যাভয়েড করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট অ্যাকসেপ্টেবল যেটা হয় সেটা হলো আপনার এক্সারসাইজ। এক্সারসাইজ বিভিন্ন ধরনের আছে, আপনারা সবাই জানেন, কিন্তু আন্তর্জাতিক লেভেলে এখন হাঁটাটাকে কিন্তু বেস্ট এক্সারসাইজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কারণ এই হাঁটা আপনি যেখানে যে পরিস্থিতিতেই থাকেন না কেন, আপনি 30 থেকে 40 মিনিট হাঁটেন, সেই হাঁটাটা কেমন হাঁটা সেটাও আপনাকে জানতে হবে। আমরা যে স্বাভাবিকভাবে যে হাঁটাটা হাঁটি, এর চেয়ে একটু জোরে হাঁটা, যাকে বলা হয় ব্রিজ ওয়াকিং। আপনি যদি ডেইলি 20 থেকে 40 মিনিট এই হাঁটা ব্রিজ ওয়াকিংটা করেন, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কন্ট্রোল অথবা রিডাকশন অফ দ্য হাইপারটেনশন। আরেকটা হচ্ছে যে আপনার পাতে অতিরিক্ত লবণ না খাওয়া। এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই আপনার হাইপারটেনশনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্মোকিং অলসো, স্মোকিং খেলে আপনারা জানেন যে স্মোকিং এর ভিতরে কিন্তু একটা নিকোটিন একটা পদার্থ আছে, যেটা আমাদের যে ধমনী যেগুলো আছে সেগুলোকে কিন্তু সংকুচিত করে। সংকুচিত করার কারণেও কিন্তু আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। কাজেই স্মোকিং, অ্যালকোহল, লবণ ও চর্বি জাতীয় খাদ্য এগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন। সাথে এবং যে অ্যাসোসিয়েটেড আদার ফ্যাক্টর, ওবেসিটি, ডায়াবেটিস, এগুলি যদি আপনার থাকে সেগুলো কন্ট্রোল করতে হবে। এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে পাতে অতিরিক্ত লবণ না খাওয়া এবং এক্সারসাইজ করা, দ্যাট ইজ হাঁটা। অনেক অনেক ধন্যবাদ স্যার। আসলে এত প্রাঞ্জল ভাষায় আপনি বর্ণনা করলেন, আমার মনে হয় যে যারা শিক্ষার্থী রয়েছেন তারা যেমন উপকৃত হয়েছেন এবং সাধারণ জনগণ যারা যুক্ত ছিলেন এতক্ষণ তারাও আসলে জেনে গেলেন যে গোপন রহস্যটা কি, কিভাবে আপনি আপনার ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখবেন এবং অদূর ভবিষ্যতে যাতে আপনি উচ্চ রক্তচাপে না ভোগেন, সেটিও কিন্তু একটি দিক নির্দেশনা আপনি পেয়ে গেলেন। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি আজকের দিনটি আমার জন্য অনেক স্মরণীয়, কারণ আমি স্যার আপনার সরাসরি স্টুডেন্ট এবং জীবনের প্রথম ভাগে ইন্টার্ন শেষ করেই আমার প্রথম হাতেখড়ি হয়েছে আপনার অধীনে। আপনি একটা বছর স্যার স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, শিক্ষা দিয়ে আমাদেরকে গড়ে তুলেছেন। আপনার অধীনে আমি ট্রেনিং করার সুযোগ পেয়েছিলাম এবং আজকে এই ইতিহাসে আমি অনেক অনুষ্ঠান উপস্থাপনা করেছি মানে এ পর্যন্ত, কিন্তু আজকের দিনটি আমার কাছে একটু ব্যতিক্রমী লাগলো, কারণ
যখন একই হট সিটে ছাত্র এবং শিক্ষক পাশাপাশি থাকে, সেটির আসলে অনুভূতিটাই অন্যরকম। আই এম ফিলিং সো নাইস টুনাইট। এবং আপনার কেমন লাগলো আয়োজনটি? বিশেষ করে রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ার এটি একটি সিরিজ প্রোগ্রাম। এই প্রোগ্রামে আসতে পেরে স্যার আপনার কেমন লাগলো? আপনার অনুভূতিটুকু একটু জানবো। ধন্যবাদ ডক্টর বাসুদেব। বাসুদেব অনেক কিছু বলে ফেলছে। আসলে আমি বাসুদেব সম্বন্ধে তেমন কিছু বলতে চাই না, তবে আমি জানি যে সে একজন অ্যাক্টিভ পার্সন এবং সে সৃজনশীল একজন লোক। সে অলরেডি তার একটা মিডিয়ার মাধ্যমে এই যে সাধারণ জনগণকে আমাদের হৃদরোগ, আমাদের মানে ব্লাড প্রেশার, ইসকেমিক হার্ট ডিজিজ, এই যে মানুষকে অবহিত করার যে একটা সুযোগ সৃষ্টি করেছে রাজ টিভির মাধ্যমে এবং উইথ দ্য হেল্প অফ আমাদের রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল অথবা আদার ফার্মাসিউটিক্যাল, এটা কিন্তু আগে ছিল না। আগে মানুষের এই সুযোগটা ছিল না। এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল এবং আমার অত্যন্ত স্নেহাস্পদ বাসুদেবদের মতো সৃজনশীল লোক থাকার কারণে আজকে আমাদের শুধু সেই, আমি যদি বলতে চাই যে টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেকটা মানুষ ঘরে বসে এই সমস্ত রোগের কারণে মানুষ মারা যায়। আপনারা জানেন যে 20% মর্টালিটি হাইপার টেনশনে মানুষ প্রতিদিন মারা যায়, কত লোক প্যারালাইজড হয়ে যায়। তারা যদি এই মিডিয়া এবং এই প্রচারের মাধ্যমে এবং আমাদের এই আলোচনার মাধ্যমে যদি কিছুটা হলেও উপকৃত হয়, আমি মনে করব যে বর্তমান যুগে এটা একটা বিরাট একটা পন্থা। এবং যারা উদ্যোক্তা, বিশেষ করে আমার রাজ টিভি এবং রাজ টিভির অন্যান্য যারা স্টাফ আছেন, আজকে যারা আমাদের সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন কোশ্চেন করেছেন, আমি আশা করি যে আমার এই বক্তব্য থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। এবং আরো যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তারাও এই জিনিসটা কিছুটা হলেও হয়তো বুঝতে পেরেছেন। আমি আশা করব যে আমাদের এই বক্তব্য, আমাদের এই আলোচনা থেকে আপনারা যে জ্ঞান অর্জন করেছেন, যে বাস্তব জীবনে কার্যকর করবেন। আর সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আবার দেখা হবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। আমরা সেটাই প্রত্যাশা করি স্যার, আপনার মতন একজন বরেণ্য প্রফেসর এই যে মূল্যবান সময়টি আপনার সময়ের অংশ থেকে আমাদেরকে শেয়ার করলেন, এটি সত্যি আমরা অনেক অনেক বেশি কৃতজ্ঞ। এবং আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন সব জায়গার মানুষ কিন্তু যুক্ত হয়েছেন। তাদের অনেক আগ্রহ ছিল আপনাকে ঘিরে, আপনার কথা শুনবার। এবং নিশ্চয়ই আমরা প্রত্যাশা রাখি যে প্রাঞ্জল ভাষায় আপনি বর্ণনা করলেন, সেটি আমাদের দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছে এবং তারা নিশ্চয়ই এই বিষয়গুলো মেনে চলে সুন্দর করে তাদের আগামী দিনগুলোকে সাজাবে, সেই শুভ প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, আমরা বিদায় নিব অনুষ্ঠান থেকে, তবে তার আগে একটু ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু অধ্যাপক ডক্টর ফজলুর রহমান, প্রফেসর অফ কার্ডিওলজি, ইউনিভার্সিটি কার্ডিয়াক সেন্টার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, প্রেসিডেন্ট, বাংলাদেশ কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশন সোসাইটি। আমি ধন্যবাদ জানাতে চাই অত্যন্ত কৃতজ্ঞতার সাথে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসকে এরকম চমৎকার একটি আয়োজন ধারাবাহিকভাবে করার জন্য, এবং সেই সাথে রাজ টিভিকে মিডিয়া পার্টনার হিসেবে গ্রহণ করার জন্য, এবং আমাদের প্রান্তীয় দর্শক যারা রাজ টিভি অনুষ্ঠানটি দেখেছেন, তাদেরকেও আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা রইল। এবং আপনাদের ভালোবাসায় এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে চলবে এবং আমরাও চালাতে চাই শুধুমাত্র আপনাদের জন্যই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাজ টিভির সাথে থাকুন। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe.